আপনি ভাবুন তো, ঢাকায় বসে আছেন একজন বাংলাদেশি এক্সপোর্টার, আর তার ক্রেতা ইউরোপের কোনো একটা দেশ, যার দূরত্ব হাজার হাজার মাইল দূরে। তারা একে অপরকে ব্যক্তিগতভাবে চিনেন না, কিন্তু কোটি কোটি ডলারের লেনদেন হচ্ছে তাদের মধ্যে। প্রশ্ন হলো, এই টাকা কিভাবে নিরাপদে এক্সপোর্টারের হাতে পৌঁছায়? কোন জাদুর মাধ্যমে ইম্পোর্টার থেকে এক্সপোর্টার পর্যন্ত সবকিছু ট্র্যাক হয়? কমার্স ইনস্টিটিউটের আজকের এই ভিডিওতে আমরা সেই জাদুটাকেই লাইভ উদাহরণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব, যেখানে একে একে ব্যাংকগুলো কিভাবে ইম্পোর্টার আর এক্সপোর্টারের মধ্যে সেতু বন্ধন তৈরি করে তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। এই প্রক্রিয়াটা শুধু ব্যাংকারদের জানার বিষয় না, যে কেউ আন্তর্জাতিক বাণিজ্যে কেরিয়ার করতে চাইলে এবং যারা এই পেশার সাথে যুক্ত আছেন, এক্সপোর্টার, ইম্পোর্টার, এলসি, ফ্রেট ফরওয়ার্ডিং, কাস্টম, ব্রোকার এবং কমার্শিয়াল প্রফেশনাল, সবাইকে এটা জানতে হবে। কারণ এই জ্ঞান ছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না ব্যাংকিং প্রক্রিয়াতে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট এর পেমেন্ট সেটেলমেন্ট হয়। ধরুন, বাংলাদেশের একটি কোম্পানি আছে, এবিসি গার্মেন্টস লিমিটেড। এরা ইউরোপের এক ক্রেতা ফ্যাশন হাউস জার্মানি এর কাছে $1,00,000 পোশাক রপ্তানি করবে। এখন দেখি এই লেনদেনের কতগুলো ব্যাংক আসলে জড়িত হয় এবং তাদের ভূমিকাই বা কি হয়। যেমনটি নাজমুল ভাই বলেছেন, জার্মানির ইম্পোর্টার তার ডাচ ব্যাংকে গিয়ে একটি এলসি ওপেন করলো এবং এখানে এই ডাচ ব্যাংকই হচ্ছে এলসি ওপেনিং ব্যাংক বা এলসি ইস্যুইং ব্যাংক। ডাচ ব্যাংক সেই এলসিটি বাংলাদেশ ব্যাংকে এবি ব্যাংকের নিকট পাঠালো। এখন এই এবি ব্যাংক হচ্ছে এখানে অ্যাডভাইজিং ব্যাংক। এবি ব্যাংক প্রাপ্ত এলসি এর অথেন্টিসিটি চেক করে এক্সপোর্টারকে জানালো আপনার পক্ষে $1,00,000 এলসি এসেছে। এক্সপোর্টার উক্ত মেইল পেয়ে সিদ্ধান্ত নিল উক্ত এলসির মাধ্যমে এক্সপোর্টের পেমেন্ট এবি ব্যাংকের মাধ্যমেই আনা হবে। তাই সে এবি ব্যাংকে বলল উক্ত এলসিটি তাদের ব্যাংকে লিয়েন করে ফেলতে। তাহলে এখন এবি ব্যাংক এখানে নেগোশিয়েটিং ব্যাংকও হয়ে গেল। আবার এক্সপোর্টার চাইলে এবি ব্যাংকে আসা এলসি তার পছন্দ মতো অন্য যে কোনো ব্যাংকেও লিয়েন করতে পারেন। মোট কথা, এক্সপোর্ট এলসি বা কন্ট্রাক্ট যে ব্যাংকে লিয়েন করা হয় সে ব্যাংকেই নেগোশিয়েটিং ব্যাংক বলা হয়। যদি এক্সপোর্টার এবি ব্যাংকে উক্ত এলসি লিয়েন না করে ব্রাক ব্যাংকে লিয়েন করেন, তাহলে এখানে নেগোশিয়েটিং ব্যাংক হবে ব্রাক ব্যাংক। এখন এক্সপোর্টার তার এক্সপোর্ট সম্পন্ন করে এক্সপোর্টের বিপরীতে মূল্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শিপিং ডকুমেন্ট নেগোশিয়েটিং ব্যাংকে জমা দিল এবং ব্যাংক তা চেক করে এলসি ওপেনিং ব্যাংকে পাঠিয়ে দিল। এলসি ওপেনিং ব্যাংক সকল ডকুমেন্ট চেক করে ঠিক পেল এখন সময় হচ্ছে এক্সপোর্টারের ব্যাংকে পেমেন্ট পাঠানোর। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এলসি ওপেনিং ব্যাংক তথা ডাচ ব্যাংকের বাংলাদেশে কোনো শাখা নেই। তাই ডাচ ব্যাংক বাংলাদেশের এক্সপোর্টারদের পেমেন্ট পরিশোধের জন্য এইচএসবিসি ব্যাংকের সাথে আগে থেকেই একটি চুক্তি করে রেখেছে এবং এইচএসবিসি ব্যাংকে একটি অ্যাকাউন্ট মেনটেন করে। তাই ডাচ ব্যাংক চুক্তি অনুযায়ী এইচএসবিসি ব্যাংকে একটি সুইপ পাঠালো নেগোশিয়েটিং ব্যাংকের সকল তথ্য দিয়ে পেমেন্ট পরিশোধের জন্য এবং এইচএসবিসি ব্যাংক সেই অনুযায়ী নেগোশিয়েটিং ব্যাংকে পেমেন্ট পাঠিয়ে দিল। তো এখানে এই এইচএসবিসি ব্যাংক যে পেমেন্ট পরিশোধ করলো, এই এইচএসবিসি ব্যাংকটিই হচ্ছে রিইম্বার্সিং ব্যাংক। একটি এলসিতে আসলে কতগুলো ব্যাংক জড়িত থাকে এ নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে আগেই প্রকাশ করে রেখেছি, যেখানে প্রতিটি ব্যাংকের কি কি দায়িত্ব রয়েছে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যাদের প্রয়োজন হয় তারা সময় করে সে ভিডিওটি দেখে নিন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ে মূলত এই 4 ধরনের ব্যাংকের ব্যবহারই সব থেকে বেশি, কিন্তু মাঝে মাঝে কিছু সিকিউরিটি রিস্ক ও বিশ্বাসের ঘাটতি এর কারণে আরও 2 ধরনের ব্যাংকের প্রভাব পরিলক্ষিত হয়, যার একটি হচ্ছে কনফার্মিং ব্যাংক, আরেকটি হচ্ছে
নমিনেটেড ব্যাংক। চলুন দেখে আসি এই দুটো ব্যাংকের কিভাবে প্রয়োজন হয়ে থাকে। যেমনটি এর আগে আমরা দেখলাম, ডাচ ব্যাংক এবি ব্যাংকে এলসি পাঠিয়েছে এবং আমরা জানি যে এলসি ওপেনিং ব্যাংক মূলত উক্ত এলসির পেমেন্ট পরিশোধ করে থাকে। কিন্তু বাংলাদেশের এবিসি গার্মেন্টস ডাচ ব্যাংক থেকে পেমেন্ট প্রাপ্তির ব্যাপারে সন্দেহ পোষণ করছে, তাই সে বায়ারকে বলল ডাচ ব্যাংকের পরিবর্তে অন্য কোনো এ ক্লাস ব্যাংক থেকে এলসি পাঠাতে। তাই এখানে বায়ার তার ব্যাংকের সাথে আলোচনার মাধ্যমে এসসিবি জার্মানি ব্যাংকে এলসিতে যুক্ত করলো, যে কিনা এবিসি গার্মেন্টসকে এই নিশ্চয়তা প্রদান করলো যে যদি এলসি ওপেনিং ব্যাংক তথা ডাচ ব্যাংক পেমেন্ট না দেয় তাহলে এসসিবি ব্যাংক এক্সপোর্টারকে পেমেন্ট দিবে। এই নিশ্চয়তা দেওয়ার জন্যই এসসিবি ব্যাংক এখানে হচ্ছে কনফার্মিং ব্যাংক। এবার আসি নমিনেটেড ব্যাংক নিয়ে। আপনি যে এলসি প্রাপ্ত হয়েছেন সেখানে যদি F41A অর্থাৎ অ্যাভেলেবেল উইথ বা বাইয়ের ঘরে লেখা থাকে যে এনি ব্যাংক, তার মানে আপনি আপনার মন মতো যে কোনো ব্যাংকে উক্ত এলসিটি লিয়েন করে পরবর্তী কাজ সম্পাদন করতে পারবেন। কিন্তু সেখানে যদি কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে লাইক অ্যাভেলেবেল উইথ বা বাই সিটি ব্যাংক, এর মানে আপনাকে এই এলসির ডকুমেন্টেশন পার্ট সিটি ব্যাংকের মাধ্যমে সম্পাদন করতে হবে। অর্থাৎ এই এলসি এর নেগোশিয়েটিং ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক। আর যখন এইভাবে এলসির নেগোশিয়েটিং ব্যাংক কে হবে তা পূর্বেই এলসিতে উল্লেখ থাকে, তখন সেই ব্যাংকে নমিনেটেড ব্যাংক বলা হয়। ইম্পোর্টার থেকে এক্সপোর্টারের কাছে টাকা পৌঁছানো আসলে কোনো ব্ল্যাক ম্যাজিক না, এটা হলো ব্যাংকের সিস্টেমেটিক সাপোর্ট। তাই আপনি যদি একজন এক্সপোর্টার হন, ব্যাংকের প্রতিটি ভূমিকা বুঝলে আর কখনো আপনার টাকা আটকে থাকবে না। আর আপনি যদি একজন ইম্পোর্টার হন তাহলে জানবেন কিভাবে নিরাপদে বিদেশ থেকে পণ্য আনবেন। এই জ্ঞানই আমাদেরকে আন্তর্জাতিক বাণিজ্যে আত্মবিশ্বাসী করে তোলে, একই সাথে দেশও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে কমেন্টসে লিখে জানান আপনারা কোন ব্যাংকের রোলটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ সামনে আসছে আরো অনেক বাস্তবমুখী ভিডিও।